এবার আমরা আলোচনা করব ম্যালেরিয়া পরজীবীর জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন সম্পর্কে। অল্টারনেশন অফ জেনারেশনের সংজ্ঞায় বই লেখা আছে একটা জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার আবর্তনকেই বলা হয় জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। যারা সংজ্ঞাটা পড়ে বুঝতে পারোনি, প্র্যাকটিক্যাল উদাহরণটা বলি, দেখো। তুমি মনে করো একটা মানুষ, একটা ছেলে অথবা মেয়ে মানুষ, তোমার শরীরের মধ্যে ক্রোমোজোম আছে 2n সংখ্যক বা ডিপ্লয়েড দশায়। তারপরে তুমি একসময় শুক্রাণু অথবা ডিম্বাণু তৈরি করবে। তোমার শুক্রাণু এবং ডিম্বাণুটা হবে কিন্তু n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট বা হ্যাপ্লয়েড দশা। তারপর তোমার একটা বাচ্চা তৈরি হবে, যে বাচ্চাটা কিন্তু হবে আবার 2n সংখ্যক ক্রোমোজোমওয়ালা দশা বা ডিপ্লয়েড দশা। তার মানে দেখো, একই মানুষের শরীর, মানুষটা হচ্ছে ডিপ্লয়েড, তার শুক্রাণু হচ্ছে হ্যাপ্লয়েড, তার সন্তানটা হচ্ছে কি আবার ডিপ্লয়েড। অর্থাৎ আমাদেরই জীবনে আমরা দেখছি আমরা কখনো ডিপ্লয়েড দশায় থাকছি, আবার আমরা কখনো হ্যাপ্লয়েড দশায় চলে যাচ্ছি, আবার আমরা কখনো ডিপ্লয়েড দশায় চলে আসছি। এই যে জীবনের হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশার আবর্তন, এটাকেই বলা হয় কিন্তু জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন। আমরা মানুষের জনুক্রম নিয়ে আলোচনা করেছি, এবার যদি আমরা ম্যালেরিয়া পরজীবীর জনুক্রম নিয়ে আলোচনা করি তাহলে বিষয়টা কেমন হবে দেখো। এগুলো একটু মিশিয়ে দিই। দেখো, ম্যালেরিয়ার পরজীবীটা আমাদের শরীরেও কিছুদিন বাস করে, আবার মশার শরীরেও কিছুদিন বাস করে। যদি আমাদের শরীর থেকে আমরা হিসেব করা শুরু করি তাহলে দেখো, মানুষের শরীরে প্রথম ম্যালেরিয়ার পরজীবীটা স্পোরোজয়েট দশার মাধ্যমে প্রবেশ করে। স্পোরোজয়েট আমাদের যকৃতকে প্রথমে আক্রমণ করে। তোমাদের মনে রাখতে হবে স্পোরোজয়েট কিন্তু একটা n সংখ্যক ক্রোমোজোমওয়ালা দশা বা হ্যাপ্লয়েড দশা। এই স্পোরোজয়েটটা আমাদের যকৃতের কোষে জীবনচক্রটা সম্পন্ন করে শেষ পর্যন্ত কিন্তু তৈরি করে ক্রিপ্টোমেরোজয়েট। ক্রিপ্টোমেরোজয়েট তৈরি করে। ক্রিপ্টোমেরোজয়েটটা হচ্ছে একটা হ্যাপ্লয়েড দশা। তারপরে এই ক্রিপ্টোমেরোজয়েটটা কিন্তু রক্তের মধ্যে প্রবেশ করে এবং রক্তের মধ্যে প্রবেশ করে শেষ পর্যন্ত মেরোজয়েট তৈরি করে। এই মেরোজয়েটও কিন্তু একটা হ্যাপ্লয়েড দশা। আর মেরোজয়েটগুলো শেষ পর্যন্ত কিন্তু গ্যামেটোসাইট তৈরি করে। তোমাদের মনে আছে মাইক্রোগ্যামেটোসাইট এবং ম্যাক্রোগ্যামেটোসাইট। গ্যামেটোসাইট তৈরি করে। এই গ্যামেটোসাইটগুলো শুক্রাণু তৈরি করে। শুক্রাণুর ক্রোমোজোম হচ্ছে n সংখ্যক, এবং এই গ্যামেটোসাইটের যে বড় সদস্যরা যারা হচ্ছে ম্যাক্রোগ্যামেটোসাইট, তারা কিন্তু ডিম্বাণু তৈরি করে। আর ডিম্বাণু কিন্তু হচ্ছে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু এবং n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণু, এই দুই দল মিলিত হয়ে জাইগোট গঠন করে। তোমরা মনে রেখো, জাইগোটের ক্রোমোজোম নাম্বার কিন্তু 2n। তারপরে জাইগোটটা কিছুক্ষণ নড়াচড়া করে। এই দশাটাকে কিন্তু আমরা বলছিলাম উকিনেট। উকিনেট দশাটা কিন্তু 2n সংখ্যক ক্রোমোজোমওয়ালা একটা দশা ছিল, আমি তোমাদের আগেও দেখিয়েছি। উকিনেট দশাটা যখন নড়াচড়া করার ক্ষমতা হারায় ফেলে তখন তাকে কিন্তু বলা হয় উসিস্ট। উসিস্টের ক্রোমোজোম নাম্বারও কিন্তু ছিল 2n সংখ্যক। তার মানে এই তিনটা কিন্তু হচ্ছে ডিপ্লয়েড দশা। উসিস্টের এবার মিওসিস বিভাজন হয়। উসিস্টের মিওসিস বিভাজন হয়, সেখান থেকে কিন্তু তৈরি হয় স্পোরোজয়েট। উসিস্টের মিওসিস বিভাজন হয়, সেখান থেকে কিন্তু তৈরি হয় স্পোরোজয়েট। স্পোরোজয়েট কিন্তু আবার হ্যাপ্লয়েড দশা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি ম্যালেরিয়ার জন্য যেই দায়ী জীবাণুটা, সেটাও কিন্তু কখনো হ্যাপ্লয়েড দশায় থাকছে, আবার কখনো ডিপ্লয়েড দশায় চলে যাচ্ছে। এই যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার যে একটা আবর্তন আমরা দেখছি ম্যালেরিয়া পরজীবীর, এই জিনিসটাকে কিন্তু আমরা বলতে পারি অল্টারনেশন অফ জেনারেশন। তাহলে আমরা মনে রাখবো তার জীবনচক্রটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এই কয়টা দশা, জাইগোট, উকিনেট এবং উসিস্ট, এই কয়টা দশা কিন্তু ডিপ্লয়েড। আর এ পাশে সব কিছু দশা দেখো, স্পোরোজয়েট বলো, ক্রিপ্টোজয়েট বলো, মেরোজয়েট বলো, গ্যামেটোসাইট বলো, শুক্রাণু ডিম্বাণু বলো, সবাই কিন্তু হ্যাপ্লয়েড দশা। এ পাশের এই দশাগুলোকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড দশা বা n সংখ্যক ক্রোমোজোমওয়ালা দশা, আর এ পাশের এই দশাগুলোকে বলা হচ্ছে ডিপ্লয়েড দশা বা 2n সংখ্যক ক্রোমোজোমওয়ালা দশা। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো ম্যালেরিয়া পরজীবীরও হ্যাপ্লয়েড দশা এবং ডিপ্লয়েড দশা দেখো পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে। এই জিনিসটাকেই বলবো আমরা অল্টারনেশন অফ জেনারেশন। সিঙ্গেল এমসিকিউ আসতে পারে এখান থেকে, যে নিচের কোন দশাটা ম্যালেরিয়া পরজীবী ডিপ্লয়েড দশা। তোমরা এই জাইগোট, উকিনেট, উসিস্ট এই অপশনগুলো খোঁজার চেষ্টা করবে। নিচের কোনটা ম্যালেরিয়া পরজীবীর হ্যাপ্লয়েড দশা, তখন তোমরা এই অপশনগুলোকে কিন্তু খোঁজার চেষ্টা করবে। এবার আমরা আলোচনা করব জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশনের তাৎপর্য সম্পর্কে। অর্থাৎ একটা জীবের শরীরের মধ্যে জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন কেন ঘটে, এটা ঘটার কারণ কি, সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম তাৎপর্যই হচ্ছে জীবনী শক্তি বৃদ্ধি করা।
একটা জীবের শরীরের মধ্যে যদি অল্টারনেশন অফ জেনারেশন ঘটে তখন তার টিকে থাকার সক্ষমতা বা জীবনী শক্তি বৃদ্ধি পায়। কিভাবে দেখো, একটা জীব যখন হ্যাপ্লয়েড দশায় থাকে তখন বেশ দুর্বল সে, যেমন শুক্রাণু এবং ডিম্বাণু দুটো দুর্বল অবস্থা, কিন্তু এরা দুজন যদি একত্রে যুক্ত হয়ে যায় তখন জাইগোট গঠন করে। জাইগোট কিন্তু বেশ শক্তিশালী একটা অবস্থা, কারণ শুক্রাণুর শক্তিটাও সে পেয়ে যাচ্ছে, ডিম্বাণুর শক্তিটাও সে পেয়ে যাচ্ছে। তার মানে অল্টারনেশন অফ জেনারেশন করলে একটা জীব শক্তিশালী হতে থাকে। তারপরে দেখো বিস্তৃতি। বিস্তৃতি বলতে বোঝাচ্ছে যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করা। যেমন একটা জীব মনে করো হ্যাপ্লয়েড দশায় তার টিকে থাকাটা কঠিন হচ্ছে, হ্যাপ্লয়েড দশায় সে মানুষের শরীরে ঠিকমতো টিকতে পারছে না, এই জন্য ডিপ্লয়েড দশা করে মশার শরীরে টিকে থাকছে। আবার মশার শরীরে ডিপ্লয়েড দশায় টিকে থাকা কঠিন হচ্ছে, এই জন্য হ্যাপ্লয়েড হয়ে সে মানুষের শরীরে সে টিকে থাকছে। অর্থাৎ যেভাবে তার পোষাবে সেভাবে সে টিকে থাকবে। শুধু একটাই যদি তার জীবনের দশা হতো, শুধু মানুষের শরীরে যদি তার থাকা লাগতো, তাহলে কিন্তু ম্যালেরিয়ার পরে যে বেঁচে থাকাটা কঠিন হতো। কয়েকদিন মনে করো তোমার শরীরে ম্যালেরিয়ার জীবাণু আছে, তুমি ম্যালেরিয়াকে মেরে ফেলার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেললে, তাহলে তো ম্যালেরিয়া তোমার শরীরে টিকতে পারবে না। এই হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের আবর্তনের কারণে কিন্তু তাদের টিকে থাকাটা সহজ হচ্ছে। এবার দেখো প্রজাতির ধারা অক্ষুণ্ণ রাখা, এই জিনিসটা বলতে কি বোঝাচ্ছে? ক্রমাগত বাচ্চা উৎপাদনের যে প্রক্রিয়াটা সেটা ধারাবাহিকভাবে বজায় রাখা। যেমন মনে করো যদি এই অল্টারনেশন অফ জেনারেশন না হতো, যদি ম্যালেরিয়ার জীবাণুটা শুধু মেরোজয়েড উৎপাদন করতো বা ক্রিপ্টোমেরোজয়েড উৎপাদন করতো, তাহলে কিন্তু ম্যালেরিয়ার যে প্রজাতির ধারাটা সেটা কিন্তু এখানে আটকা পড়ে যেত। এই মেরোজয়েডগুলো শুক্রাণু ডিম্বাণু তৈরি করে, তারা আবার জাইগোট তৈরি করে, জাইগোট থেকে আবার উকিনেট উসিস তৈরি হয়, তারপর তারা আবার কিন্তু স্পোরোজয়েড তৈরি হয়। দেখো বারবার বাচ্চা উৎপাদনের যে ধারাবাহিকতাটা সেটা কিন্তু বজায় থাকছে। তারপরে দেখো জীবনচক্র সম্পূর্ণ, একই কথাই বোঝানো হচ্ছে। যদি অল্টারনেশন অফ জেনারেশন না থাকে তাহলে জীবনচক্র তো সম্পন্ন হবে না। কেউ মেরোজয়েড দশায় আটকে গেলে, ম্যালেরিয়া যদি শুধু মেরোজয়েড দশায় তৈরি করে, তাহলে তো পুরো লাইফ সাইকেলটা কমপ্লিট হবে না। তারপর বলা হচ্ছে বৈচিত্র্য। দেখো এই অল্টারনেশন অফ জেনারেশনের একটা ধাপ নিশ্চয়ই থাকে যেখানে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়। শুক্রাণুর কিছু বৈশিষ্ট্য থাকে, ডিম্বাণুর কিছু বৈশিষ্ট্য থাকে, এগুলো মিলিত হলে জীবের মধ্যে কিছু না কিছু নিশ্চয়ই বৈচিত্র্য দেখা যায়। তারপর আছে কি অভিব্যক্তি। অভিব্যক্তি মানে হলো ইভলিউশন। এই যে শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলিত হয়, শুক্রাণুর কিছু জিন থাকে, ডিএনএ থাকে, ডিম্বাণুর কিছু জিন থাকে, ডিএনএ থাকে, এগুলো সব যখন মিক্সচার হয়ে যায় তখন জীবের শরীরে একটু চেঞ্জ হয়, আর এই চেঞ্জটাই কিন্তু একসময় বিবর্তনের রূপ নেয়। সবশেষে প্রকরণ, এটাও কিন্তু এখান থেকে ব্যাখ্যা করা যায়। শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে আলাদা তো ইনফরমেশন থাকে, এগুলো যখন মিক্সচার হয় একটা জাইগোট হয়, জাইগোট থেকে নতুন সন্তান হয়, তাহলে নিশ্চয়ই নতুন কোনো না কোনো বৈশিষ্ট্য পাওয়া যায়। 100টা যদি সন্তান উৎপাদন হয় কোনো জীবের, 100টা জীব 100 রকম হয়, এই জিনিসটাকে কিন্তু বলা হয় প্রকরণ। তো যাই হোক, এই শব্দগুলো যদি তুমি 2-1 লাইন করে লিখে দিতে পারো তাহলে তোমার কিন্তু একটা সিকিউ যদি আসে এখান থেকে যে জনুক্রমের গুরুত্ব লেখা, আশা করি তোমরা লিখতে পারবে। শুধু ম্যালেরিয়া পরজীবীর জন্যই যে জনুক্রমের গুরুত্ব এগুলো আসে এমন না। তোমাদের যদি সিলেবাসে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা বা শৈবাল ছত্রাক এগুলো থাকে, এখান থেকেও কিন্তু এই প্রশ্নটা হতে পারে।